শুভ দিনে এসেছে দোহে চরণে তোমার, শিখাও প্রেমের শিখা, কোথা যাবে চরণে তোমার। যে প্রেম সুখেতে কভু মলিন না হয় প্রভু, যে প্রেম দুঃখেতে ধরে উজ্জ্বল আকাশ, যে প্রেম সুখেতে কভু যে প্রেম সুখেতে কভু মলিন না হয় প্রভু, যে প্রেম দুঃখেতে ধরে উজ্জ্বল আকাশ, চরণে তোমার। যে প্রেম সমান ভাবে রবে চিরদিন, নিমেষে নিমেষে যাহা হইবে নবীন, যে প্রেমের শুভ হাসি প্রভাত কিরণ রাশি, যে প্রেমের অশ্রু জল শিশির চরণে তোমার। যে প্রেমের পথ গেছে অমৃত সদনে, সে প্রেম দেখায় দাও পথিক দুজনে। যদি কবু শান্ত হয় কোলে নিও দয়াময়, যদি কবু শান্ত হয় কোলে নিও দয়াময়, যদি কবু পথ ভোলে, যদি কবু পথ ভোলে দেখায় আবার চরণে তোমার। শুভ দিনে এসেছো দোহে চরণে তোমার। রবীন্দ্রনাথ এই গানও কিন্তু সেই কী করে সংসারে কাটাতে হবে স্বামী স্ত্রী পরিবার একসঙ্গে, সেটাই এই গানেতেও একইভাবে প্রকাশ করেছেন। তো আজকে আমি যেটা বলতে বসেছি, একজন গুপ্তযোগী, মানে আমার চোখে এটা গুপ্তযোগী বলেই মনে হয়েছে। আচ্ছা, এবারে যিনি যার কাছ থেকে আমি এটা শুনেছি, যার অভিজ্ঞতার কথায়, তার একটু পরিচয় দেওয়া দরকার। ইনি হচ্ছেন নলিনীকান্ত সরকার। নলিনীকান্ত সরকার 1889 সালে জন্ম হয় এবং প্রয়াণ হয় 1884 সাল। তো এই পিরিয়ডের মধ্যে নলিনীকান্ত সরকার, যার সম্বন্ধে কথা বলবো আমি, সে একজন মুসলিম ছেলে, তার নাম ইমানি। ইমানি ছিল নলিনীকান্ত সরকারের গ্রামের একজন মুসলিম বন্ধু। আচ্ছা, এই নলিনীকান্ত সরকার তার সমস্ত জীবনেতে এই সমস্ত মানুষের সঙ্গে খুব কি বলবো, খুব ক্লোজলি মানে মিশেছেন। তারা হচ্ছেন ঋষি অরবিন্দ, সুভাষচন্দ্র বোস, স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, মিশনের ঠাকুরের সমস্ত পার্ষদ,
স্বামীজি এবং যোগানন্দ ছাড়া বিপ্লবী মাস্টারদা, নজরুলের উনি বিশিষ্ট বন্ধু ছিলেন। বারিন ঘোষ, দিলীপ রায়েরও বিশিষ্ট বন্ধু ছিলেন এবং রবীন্দ্রনাথের কিছুকাল সঙ্গ ও প্রিয় ভাজন ছিলেন। রেডিও অফিসে দীর্ঘকাল চাকরির সুবাদে আলাউদ্দিন খাঁ, পঙ্কজ মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, জ্ঞান গোসাই, বিশ্বদেব চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎ পণ্ডিত, ঠাকুরদার জীবনী লেখা এই নলিনীকান্ত সরকারের। এবং নলিনীকান্ত সরকার শেষ জীবনটা উনি ঋষি অরবিন্দের আশ্রমে কাটিয়েছেন এবং ওনার থাকাকালীনই ঋষি অরবিন্দ দেহ রক্ষা করেন। সে বিবরণও খুব ডিটেলভাবে একমাত্র নলিনীকান্ত সরকারের এই বইতে পাওয়া যায়, যে বইটার নাম হচ্ছে আসা যাওয়ার মাঝখানে। আমি ওইখান থেকেই ওই মুসলিম ছেলেটির চরিত্র সম্বন্ধে আমি কিছু নিবেদন করব, মানে আমি কিছু পড়ে শোনাবো আপনাদের। নলিনীকান্ত সরকারের জবানিতেই আমি বলছি। ইমানি আমার বন্ধু, সুস্থ সবল মুসলমান যুবা। সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। কিন্তু সে আর সকলের মানে গ্রামের সকলের দুই চক্ষের বিষ। কেউ কাছে ঘেঁষতে দেয় না তাকে, ঘৃণা করে সকলেই। আমার সঙ্গে তার ঘনিষ্ঠতা বলে 5 জনে আমার সম্বন্ধে নানা কথা বলে। কারণ ইমানি হচ্ছে সমাজের চোখে, গ্রামের চোখে একজন চোর। আমি বলি সে চোর নয়, ওটা ওর রোগ। ইংরেজিতে যাকে বলে ক্লেপ্টোমেনিয়া। ইংরেজিতে ওকে বলে চুরি একটা অসুখ। কিছু কিছু মানুষের চুরি করাটা অসুখ। প্রফেশনাল চোরও রয়েছে, কিন্তু সাধারণ মানুষ কোনো অভাব নেই, কিছু নেই, অকারণে দেখা যায় চুরি করছে। তো এটাকে একটা ইংরেজিতে বলে ক্লেপ্টোমোনিয়া বলে একটা অসুখ এটা। কিন্তু নলিনীকান্ত সরকারের চোখে কিন্তু তাও নয়। ক্লেপ্টোমোনিয়ার রুগীরা চুরি করা জিনিস নিজেরাই ভোগ করে। ক্লেপ্টোমোনিয়ার রুগী যারা চুরি করে, তারা সে চুরি করে নিজের জিনিস, সেই চুরি করা জিনিসটা তারা ভোগ করে। কিন্তু ইমানি চুরি সম্পূর্ণ নিঃস্বার্থ। আচ্ছা, এবারে চুরির মালের একটা কণাও সে নেয় না। ইমানি কী করে না, একজনের ঘর থেকে একটা জিনিস চুরি করে নিয়ে অন্য একটা ঘরের দোরগোড়ায় এসে রেখে দিয়ে আসে। সে কিন্তু সেই জিনিসটা ছোঁয়ও না, মানে ভোগের ব্যাপারে ছোঁয় না। সুতরাং একভাবে একে আমার চোখে এটা নিষ্কাম কর্মযোগী। দেখুন, যোগীরা অনেক রকম হয়। যোগীদের একটা সংজ্ঞাই আছে কথা মেলাতে: পিশাচবধ, বালকবধ এবং পাগলবধ। তো এই ছিল পাগলবধ। আমার চোখেতে ইমানি ছিল পাগলবধ। কেন? ইমানি নিজে কিন্তু চুরির জিনিস একটুও ভোগ করতো না, কারোর কাছে কোনোদিন একটা টাকাও চাইতো না, কারোর কাছে খাদ্যও চাইতো না। কোথায় যে খেত, কোথায় যে ঘুরে ঘুরে গ্রামে বেড়াতো, জানি না কীভাবে, সে নলিনীকান্ত সরকার বলেননি। কিন্তু নলিনীকান্ত সরকারের বন্ধু ছিল বটে, কিন্তু কোনোদিন নলিনীকান্ত সরকারকে বলেনি যে আমি খুব ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দাও বা আমাকে একটা টাকা দাও। এইসব কথা কিন্তু নলিনীকান্ত সরকার কোনোদিন বলেনি। হ্যাঁ, আমার মাথায়, মানে নলিনীকান্ত সরকারের মাথায় বড় বড় চুল বলে সে আমাকে বাবরিদা বলে, বাবরিবাবু বলে। কোথায় থাকে, কোথায় খায়, কোথায় শোয়, কিছুই জানি না। একদিন উদয় হয় বাবরিবাবু বলে, একটি পয়সাও চায় না, খাবার দূরে থাকুক, ঠিক পাগল নয়, বিকৃত মস্তিষ্ক, তাতে সন্দেহ নেই। নলিনীকান্ত সরকার চোখে। নবীন ঘরে রাত্রে 2টি বাছুর বাঁধা থাকে, তাদের মা গরু 2টি থাকে বাইরে। এই অবস্থায় থাকতে তারা অভ্যস্ত। সকালবেলায় গোয়ালা বাছুর 2টিকে বন্ধন মুক্ত করে দেয়। পাওয়া মাত্র তারা ছুটে যায় মায়ের কাছে। একদিন গোয়ালা সকালবেলা উঠে দেখে 2টি বাছুরই গোয়াল থেকে বেরিয়ে এসে স্বচ্ছন্দে মায়ের মাঠে মুখ লাগিয়ে দুধ খাচ্ছে। গোয়ালা মনে মনে বললে, এ ইমানির কাজ। একটা বাছুরের বাঁধন কোনো রকমে খুলে যেতে পারে, কিন্তু 2টো বাছুরের বাঁধন একসঙ্গে খুলে গেল, হতেই পারে না। এটা ইমানেরই কাজ। 2-1জন বললে, 2 দিন আগে সে গাঁ থেকে কোথায় যেন গেছে, বাছুরের বাঁধন যদি কেউ খুলে দিয়ে থাকে, সে ইমানি কিন্তু নয়। 2 দিন 3 দিন পরে ফিরল ইমানি। এরপরে নবীন ঘোষের মেজাজও নরম হয়ে এসেছে। ইমানি এলো আমার বাড়িতে। জিজ্ঞাসা করলাম, কোথায় গেছিলে রে ইমানি? কেন?
গায়ে কিছু ঘটটাচ্ছে নাকি? ফুকার বাড়ি গেছিলাম। ফুকা, আচ্ছা, ওদের ভাষায় আর কি। বললাম, ঘটবে আর কি, নবীন ঘোষের গোয়ালে বাঁধা দুটো বাছুর কেমন করে ছাড়া পেয়ে দুটি গরুরই দুধ খেয়ে ফেলেছিল একদিন। নবীন ঘোষ তোকেই সন্দেহ করছিল, তা তুই যখন গায়ে ছিলি না তখন তার মেজাজ ঠান্ডা হলো। ইমানি আমার খোঁড়া শুনে মুচিয়ে হাসছে। ওর মুখের হাসি আর মুখের ভঙ্গি দেখে বুঝলাম তুই কি বাছুর দুটো বললাম যে তুই কি বাছুর দুটো বাঁধন খুলে দিয়েছিলি? ইমানি বললে, বাছুর দুটাকে দেখেছেন বাবরিবাবু, একেবারে হাড্ডির সার। লোভ নেই বাছুর দুটোকে দুধ খেতে দেয় না, সব দুধ দুই হাল হয়। সেদিন রেতে তার গোয়ালে ঢইক্কা বাছুর দুটোকে ছাইয়া দিলাম। এই তো বলি ফুকার বাড়ি গেছিলি। ফুকার বাড়ি কাছে কোথাও? কাছে লয় বাবরিবাবু, 3-4 ক্রোশ হবে, তার মানে বুঝুন 8 মাইল। 4 ক্রোশ মানে 8 মাইল দূরে। 8 মাইল দূরে ফুকার বাড়িতে রয়েছে। সেইখান থেকে দেখুন হৃদয়ের তার কি দয়া, কতখানি দয়া এই বাড়িকে চোর বলা যায়। সে 8 মাইল রাত্রিরে, গভীর রাত্রে বিনিদ্র রজনী কাটিয়ে 8 মাইল হেঁটে এসে বাছুর দুটোকে খুলে দিয়েছে। কেন? বাছুর দুটো পেট ভরে দুধ খাবে বলে। আবার 8 মাইল হেঁটে সে মানে ফিরে গেছে ফুকার বাড়িতে। 16 মাইল হেঁটেছে সারা রাত্রি বিনিদ্র রজনী কাটিয়ে। কার জন্যে? দুটো বাছুরের জন্যে। দেখুন, একে কি চোর বলা যায়? একে কি চোর বলা যায়? এই বাড়িকে একে পাগল বলা যায়? হ্যাঁ, এ হচ্ছে যোগী, গুপ্ত যোগী, কিন্তু পাগল বত আচরণ তার। রাত কইরা আইসা লেবনের বাড়িতে ঢুইক্কা গেছিলাম। কাছে লয় রবিবাবু, 3-4 ক্রোশ হবে। আচ্ছা, দেখুন, এই আমরা দয়ার সাগর বিদ্যাসাগরের কথা শুনেছি, কিন্তু বিদ্যাসাগরের জীবনী পড়ে এরম শুনিনি যে বিদ্যাসাগর কোনো দয়া কাজ করতে 8-16 মাইল হেঁটেছে। আমি তো কোথাও পড়িনি। 8-16 মাইল বিনিদ্র রজনী কাটিয়ে দুটো বাছুরকে দুধ খাওয়াবার জন্য হেঁটেছে, এটা আমি বিদ্যাসাগরের জীবনে কোথাও এই ধরনের ঘটনা আমি পড়িনি। ইমানি বলল, আমি মন কষার ইসমাইল চৌধুরীর বাড়িতে কমার্স চাকরি করেছিলাম, ঘোড়ার আস্তাবলের কাজ। বললাম, তুই ঘোড়ায় চড়তে পারিস? পারিস? কি কইচ্ছা বাবরিবাবু, দাও না একটা ঘোড়া, দায়িক্ষা দি দুলকি কদম ছটটাকে চাইলা হামার কেরামতি। অনেকদিন দেখা নেই ইমানির। একদিন শেষ রাত্রের দিকে আমার শোবার ঘরের পিছনে ইমানির কণ্ঠস্বর। বাবরিবাবু, ঘুম ভেঙে গেল। বললাম, কে রে ইমানি, তুই এত রাত্রে কোত্থেকে এলি? ইমানি আস্তে আস্তে বলল, আপনার খিড়কির দরজাটা খুলেন না বাবরিবাবু। খিড়কির দরজা খুলেই দেখি সম্মুখে ইমানি, মাথার একটা ধোপার মোটের মতো বোঁচকা। বললাম, ওটা কি রে? কইছি একটু ধকল সামলাইয়া লই, সবই কইছি বলে সে বোঁচকাটা খুলল। দেখি পুরনো জামা কাপড় ভর্তি। জিজ্ঞাসা করলাম, এসব কোথায় পেলি? কে দিলে? ইমানি বেশ সপ্রদীপ হয়ে বলল, বোর্ডিং থাইকার লাইয়া এলু। ছোঁড়ারা মরার মতন লিদ্রা দিচ্ছে। আমি একটা লড়কি দিয়া সব টাইনা বাহির কইরা লিয়াছি। আমি একটা ধমক দিয়ে বললাম, চুরি করে এনেছিস? যা এক্ষুনি বোর্ডিংয়ে ফিরিয়ে দেয় ছোটো ছোটো ছেলেদের জামা কাপড়। কাঁদো হয়ে ইমানি বললে, ওরা আমারে মারবে, আমি যাব না। আপনি এগুলা এখন রেখা দেন, বিহান হলে মানে সকাল হলে উদের কাছে পাইঠা দেবেন। দেখুন, সবাই চুরি করেছে, কিন্তু চুরির জিনিস তার দরকার নেই। ছোটো ছোটো ছেলেদের জামা কাপড় ওরা ঘুমোচ্ছে রাত্রিরে, এটা ওর কাছে একটা খেলা। ইমানির কাছে একটা চুরি করা একটা খেলা। লাঠি দিয়ে টেনে হস্টেলের বাচ্চাদের ছেলেদের জামা কাপড় নিয়ে পুন্ডি করে কার কাছে নিয়ে এসছে? বা এই নরিকান্ত সরকারের কাছে। জানে নরিকান্ত সরকার মারবে না ওকে। হ্যাঁ, গ্রামের লোকেরা 2-4 বার ধরা পড়ে হয়তো মার খেয়েছে, তাই জন্য বলছে আমি গেলে মারবে। বললাম, তা হয় না, তুই থাক এখানে, তোকে সঙ্গে নিয়ে বোর্ডিংয়ে গিয়ে ওদের জামা কাপড় দিয়ে আসবো, ওরা কিছু বলবে না তোকে। রাজি হলে ইমানি। আর দেখা নেই ইমানি। আমাদের গ্রামের অনতি দূরে ঔরঙ্গাবাদের তাঁতিরা প্রতি বছর অনন্ত ব্রহ্মার পূজা করে। এই উপলক্ষে একটা বেশ বড় মেলা বসে সেখানে। একবার মেলা দেখতে গেছি, দেখি একটা মাঠের মধ্যে জনতা, চতুর্দিকে লোকজন, মাঝখানে পুলিশ আর একটা সাদা ঘোড়া। লোকজন বলাবলি করছে পুলিশ একটা চোর ধরেছে।
এগিয়ে গিয়ে দেখি পুলিশ পরিবেষ্টিত ইমানি। পুলিশের মুখেই শুনলাম ইমানি আগের দিন নূরপুরের সাহেবদের ঘোড়া চুরি করেছিল। আমি বললাম ও পাগল, চুরি হচ্ছে ওর পাগলামি। পুলিশের দারোগা বললেন সেটা আমরাও বুঝতে পেরেছি, তা নইলে চোরাই ঘোড়া চালিয়ে মেলার মধ্যে ঘুরে বেড়ায়, কি আশ্চর্য! জিন নেই, রেকাব নেই, লাগাম নেই, ঘোড়ার উপর চড়ে দিব্যি চলে ফিরে বেড়াচ্ছে। আপনি ওকে চেনেন? পুলিশ পুলিশ দারোগাবাবু জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি চিনি। দারোগা বললেন ওকে আমরা ছেড়ে দেবো। দারোগার সম্মুখে ইমানিকে জিজ্ঞাসা করলাম, তুই ঘোড়া চুরি করলি কেন? ইমানি অসংকোচে বলল, চড়বার লাইগা, বড্ড ভালো ঘোড়া ভাবি বাবু, নিজের বুদ্ধির দোষে ধরা পড়ে গেলুম। ঘোড়াটা সাদা, রাতারাতি যদি লাল রং রাঙিয়া লিতাম, ধরে কোন শালা। দারোগাবু শুনে হাসছেন। দেখুন, এই যে অকপটতা হচ্ছে ধর্মজগতের একটা সরলতা, এবং অকপটতা হচ্ছে ধর্মজগতের একটা প্রধান গুণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা মিলতে আপনি পাবেন যে অকপট না হলে কোনো দিন ভগবান লাভ হবে না। তো সেই হিসেবে যদি বলা যায়, তাহলে ইমানির মতন অকপট আমি তো কখনো দেখিনি, শুনিও নি। ইমানি ধর্মজগতে যদি অকপটতা যদি ধর্ম হয়, তাহলে ইমানি একজন শ্রেষ্ঠ ধার্মিক। আর সরলতা যদি ধর্মের অঙ্গ হয়, তাহলে ইমানির মতন সরল হচ্ছে পরম ধার্মিকের লক্ষণ। তো যে যাই বলুক, ইমানিকে চোর বলুক আর যাই বলুক, যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি ইমানির হৃদয়বত্তার কাছে আমি তার নখের যোগ্য নই বলে আমি মনে করি। ইমানির যে হৃদয়বত্তা, আজকে দেখুন সেই ইমানিকে সমাজে চোর বলে তাকে করে দিয়েছে। স্বামীজি একটা কথা বলতেন, একজন বলেছিলেন একজন ওনার শিষ্যকে, যে একটা ওইরকম পাগলবদ লোকের কথা শুনে, যে এটাকে বলে মনোম্যানিয়াক। মনোম্যানিয়াক মানে কোনো একটা বিশেষ জিনিসের উপরে তার বিশেষ আকর্ষণ, একে বলে মনোম্যানিয়াক, ইংরেজিতে বলে। স্বামীজি বলেছিলেন। তো স্বামীজি শুনে বললেন যে এই মনোম্যানিয়াক শুনে স্বামীজি খুব আনন্দ করলেন। সেও ইমানেরই মতন একরকম। তো স্বামীজি তখন মন্তব্য করলেন, আমরা সকলেই একটু আধটু মনোম্যানিয়াক। প্রত্যেকটা মানুষই আমাদের প্রত্যেকেরই একটা বিশেষ জিনিসের প্রতি ঝোঁক থাকে। তো ইমানির এই ঝোঁক ছিল। কিন্তু ঝোঁক থাকলে কী হবে? দেখুন তার হৃদয়ভাবটা দেখুন। 8-16 মাইল হেঁটে সে দুটো বাছুরকে দুধ খাওয়াবার জন্য 8-16 মাইল হেঁটেছে, সারা রাত জেগে বসে থেকে। ইমানি, বুঝতে পারলেন? ধরা পড়লে মার খাবে সেও জানে, কিন্তু সেই মার খাওয়াটা কী করে, বাছুরকে কী করে দুধ খাওয়া যায়, সে বুদ্ধিটুকু বার করে সে 8 মাইল দূরে ফুকার বাড়িতে চলে গেছে। এবং 8 মাইল হেঁটে এসে সে বাছুর দুটোকে দুধ খাইয়ে আবার ফুকার বাড়িতে চলে গেছে, ওকে যাতে লোকে সন্দেহ না করে। এই বুদ্ধিটা ইমানির মধ্যে রয়েছে। তাই তো বলছি, লোকে ইমানিকে যে যাই বলুক, আমি তার নখের যোগ্য নই।